বারুইপুরের দিকে নজর রাখি শুরুতেই, কারণ বারুইপুরে এনকাউন্টারের ময়না তদন্ত রিপোর্টে পুলিশের তত্ত্ব আরো জোরালো। পুলিশের দাবি প্রভাস মণ্ডল পালাতে গেলে গুলি। ময়না তদন্ত রিপোর্টে পিঠে গুলি লাগার উল্লেখ। পালাচ্ছিল বলেই কি গুলি প্রভাসের পিঠে লাগে? বারুইপুরে এনকাউন্টার ময়না তদন্ত রিপোর্টে পুলিশের তত্ত্ব জোরালো। পুলিশের দাবি প্রভাস মণ্ডল পালাতে গেলে গুলি। ময়নাতদন্ত রিপোর্টে পিঠে গুলি লাগার উল্লেখ। পালাচ্ছিল বলেই কি গুলি প্রভাসের পিঠে লাগে? ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কি উল্লেখ সরাসরি জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, ময়নাতদন্তের রিপোর্টে কি উল্লেখ করা হলো? দেখো, একেবারে এই ময়নাতদন্ত যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে দেহের দু জায়গায় গুলি লেগেছে। একটি পিঠের কাছে গুলি লাগে এবং সেই গুলি কার্যত কোমরের দিক থেকে বেরিয়ে গেছে এবং আর একটি পেটের কাছে লেগেছে। অর্থাৎ পুলিশ যেটা জানাচ্ছিল আগে থেকে, যখন প্রভাস মণ্ডলকে এই রিকনস করার জন্য নিয়ে আসা হয় ঘটনাস্থলে, ঠিক এই রাস্তা থেকেই তাকে নিয়ে যাওয়া হয় এবং ঠিক 1:45 নাগাদ যখন তাকে পুনর্নির্মাণ করার জন্য এখানে নিয়ে আসা হয়, সেই মুহূর্তে তিনি পালানোর চেষ্টা করেছিলেন এবং পালানোর সময় একজন অফিসারেরই সার্ভিস রিভলভার বের করে পুলিশের দিকে তাক করে গুলি চালান এবং সেই সময় পুলিশ নিজেদের আত্মরক্ষা করার জন্যই কিন্তু প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে কার্যত 2 রাউন্ড গুলি চালায়। পুলিশ যে তথ্য সামনে নিয়ে এসেছিল গতকাল থেকেই, তারপরে যখন তার দেহের ময়নাতদন্ত করা হয়, সেই ময়নাতদন্তের রিপোর্টেও কিন্তু উল্লেখ করা হয়েছে তার দেহে 2টি গুলি লেগেছে এবং পুলিশ যে রিপোর্ট গতকাল থেকে দিয়ে এসেছিল যে তাদের আত্মরক্ষার জন্যই এই প্রভাস মণ্ডলকে উদ্দেশ্য করে তারা গুলি চালায় এবং ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু কার্যত একইভাবে মিলে গেছে। অর্থাৎ রৌনক, এই তত্ত্বটা একেবারে জোরালো। গতকালে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল যে পালিয়ে যাচ্ছিল এবং সেইখানে ময়নাতদন্তের যে রিপোর্ট, পালিয়ে যাচ্ছিল বলেই তাহলে পিঠে গুলি লাগে। এই তত্ত্ব তো আরো জোরালো হলো পুলিশের। দেখো, একেবারে যেটা তারা প্রথম থেকেই বলে আসছিল, যখন তাকে পুনর্নির্মাণ করার জন্য নিয়ে আসা হয়, ঠিক সেই সময় তিনি পালিয়ে যাচ্ছিল এবং শুধু পালিয়ে যাচ্ছিল না, পুলিশের সার্ভিস রিভলভার তিনি ছিনিয়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তখন পুলিশ নিজেদের আত্মরক্ষার জন্যই কিন্তু এই প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় এবং না হলে তিনি কিন্তু পালিয়ে যাচ্ছিলেন। এবং শুধু তাই নয়, যে ঘটনায় পুনর্নির্মাণ করার যে ঘটনাস্থল, সেই জায়গায় কোথা থেকে এক্সিট পয়েন্ট রয়েছে, কোথায় এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেটা কিন্তু এই প্রভাস মণ্ডল খুব ভালো করেই জানতো, কারণ তার বাড়ি থেকে কিছুটা দূরেই এবং নির্জন এলাকা। রাতের বেলায় যখন তাকে পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়, সেই জায়গায় কিন্তু একটা আশঙ্কা ছিল তিনি পুলিশকে গুলি করে, পুলিশকে লক্ষ্য করে গুলি করে তিনি সেখান থেকে চম্পট দিত এবং যখন তিনি গুলি চালায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই কিন্তু পুলিশ নিজেদের আত্মরক্ষার জন্যই এই প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টেও কিন্তু উল্লেখ রয়েছে যে তার উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। আর সেখানেই পালাচ্ছিল বলেই কি গুলি প্রভাসের পিঠে লাগে? এই প্রশ্ন, এই তত্ত্ব আরো কিন্তু জোরালো হচ্ছে। এদিকে বারুইপুরে এনকাউন্টারে ময়নাতদন্তের রিপোর্ট, সেই রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে অবশ্যই জানার চেষ্টা করব। তবে প্রভাসের শরীরে 2টি গুলির ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের যে রিপোর্ট, বারুইপুর এনকাউন্টারে প্রভাস মণ্ডলের শরীরে 2টি গুলির ক্ষত চিহ্ন। আর কি কি উল্লেখ করা হলো ময়নাতদন্তের রিপোর্টে জানার চেষ্টা করব। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কি কি উল্লেখ করা হলো? প্রথমেই বলে রাখি প্রিয়াঙ্কা, যে বারুইপুরের এই নির্যাতিতা, যৌন নির্যাতিতা এবং খুন হওয়া এই নাবালিকার ঘটনায় মূল অভিযুক্ত, প্রধান অভিযুক্ত এই প্রভাস সর্দারের যে এনকাউন্টার, সেই এনকাউন্টারে গতকাল সন্ধ্যায় তার নজিরবিহীনভাবে পোস্টমর্টেম বা ময়নাতদন্তের তার আগে কলকাতা মেডিকেল কলেজে তার এক্স-রে করা হয় এবং তারপরই তার অটোপসি করা হয় কলকাতা পুলিশ মর্গে। এবং সেই এক্স-রে রিপোর্টে এবং ময়নাতদন্ত বা পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে যেটা উঠে এসেছে, যেটা শরীরে বুলেট বা তার কোনো অংশবিশেষ পাওয়া যায়নি। শরীরে 2টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রভাসের পিঠ দিয়ে বুলেট ঢুকে তা পেট ফুঁড়ে বেরিয়ে গেছে, তাতে পিঠে এবং পেটে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। যেটা জানা যাচ্ছে, ময়নাতদন্ত যারা করেছেন সেই পোস্টমর্টেম বা ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান যে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, যা পিঠ দিয়ে ঢুকে নাভির ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে এবং আরও একটা গুলি সেটা পিঠের পেছনে
পিঠের ডান দিকের উপরের অংশ, যাকে ডাক্তারি পরিভাষায় রাইট স্কাপুলার অঞ্চল বা আপার রাইট ব্যাক বলা হয়, সেই অংশে মূলত ডান কাঁধের হাড় মেরুদণ্ডের পাশ দিয়ে ঢুকে বুকের পাঁজরের তলা দিয়ে ডান দিকের ফুসফুস এবং কিডনির তলা দিয়ে বেরিয়েছে, এবং আরেকটি গুলি পিঠ দিয়ে ঢুকে নাভির ডান দিকের পাশ দিয়ে বেরিয়েছে, অর্থাৎ ডরসাল পয়েন্ট এন্ট্রি হয়েছে এবং এন্টেরিয়ার অ্যাবডোমেন আউট হয়েছে। এবং সেখান দিয়ে যেটা অনেকাংশে বোঝা যাচ্ছে, ময়নাতদন্তকারী চিকিৎসকদের অভিমত যে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, অর্থাৎ যেভাবে পালিয়ে যাওয়ার সময় কোনো একজন মানুষ পালিয়ে যাওয়ার সময় এরকম ঘটনা ঘটতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। তবে পোস্টমর্টেম যারা করে, ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারা এর বেশি কিছু বলতে পারেন না। তারা কিভাবে এই মৃত্যুটা হয়েছে, মৃত্যুর পেছনে কারণ কি কি, সেই জিনিসটা তারা সুস্পষ্টভাবে অভিমত প্রকাশ করে এবং বাকি বিষয়টা তদন্তকারীদের। তবে এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দুটি গুলির দেখা যাচ্ছে এবং বুলেট বা তার কোনো অংশবিশেষ শরীরের ভেতরে পাওয়া যায়নি। শরীরের দুটি সঙ্গে থাকো দিয়ে পরিষ্কার। গতকাল পুলিশের তরফ থেকে কি দাবি করা হয়েছিল এই বারুইপুরে এনকাউন্টারে? পুলিশের কি দাবি ছিল শুনবো। আর এক প্রতিনিধি আমার সঙ্গে অর্পণ রয়েছে, সরাসরি অর্পণ, পুলিশের তরফ থেকে কি দাবি করা হয়েছিল? দেখো, এই ঘটনা প্রভাস মণ্ডলের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে মিলানোর জন্য কিন্তু এই রিকনস্ট্রাকশনটা প্রয়োজন ছিল, অর্থাৎ পুনর্নির্মাণের প্রয়োজন ছিল। কারণ বারে বারে বয়ান বদল, একাধিক ব্যক্তির নাম বলা, এবং সে প্রথমে যখন ভিডিও এভিডেন্স আর ডিজিটাল এভিডেন্স যাকে বলা হয় যেটা পাওয়া গিয়েছে, সেখানে কিন্তু সে বলছিল যে সে নিয়ে অন্যের হাতে তুলে দিয়ে এসছে, তাকে মারধর করা হয়েছে, সেই জন্য সে চলে এসেছে। সে একাধিকবার বয়ান বদল করছিল, আর সেই কারণেই পুনর্নির্মাণের জন্য তাকে নিয়ে আসা হয় যেখানে ঘটনা ঘটেছে। অর্থাৎ পুলিশের কাছে তথ্য প্রমাণ এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য প্রমাণের জন্য যে স্থানে ঘটনা ঘটেছে সেটাকে পুনর্নির্মাণ করার জন্য তাকে নিয়ে আসা হয়। মধ্যরাতে আনা হয়েছে। কেন মধ্যরাতে আনা হলো তুমি জানবে যে জনরোষে এলাকায় একজনের মৃত্যু হয়েছে, যে ইন্দ্রজিৎ তাঁতি, তাকে বাড়ির থেকে তুলে এনে পিটিয়ে তাকে খুন করা হয়েছে। তারপরে প্রভাসকে যদি দিনের আলোতে আনা হয় তাহলে ক্ষোভ এবং মানুষের যে রাগ সেটা গিয়ে আছড়ে পড়তে পারে। সেই কারণেই তাকে রাতের অন্ধকারে নিয়ে এসে এই পুনর্নির্মাণ করতে যায় বারুইপুর থানার এসআইটি। এবং সেখানে দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে গিয়েও সে বারে বারে জায়গা বদল করছিল, এবং সেখানেই এই ঘটনা। এবং সেখানে গিয়ে সে যখন জমির আল দিয়ে হেঁটে যাচ্ছে, অর্থাৎ জলা জমির আল দিয়ে যখন যাচ্ছে, সেই সময়ই সে এক পুলিশ কর্তার সার্ভিস রিভলভার নিয়েই পুলিশের দিকে এক রাউন্ড গুলি ছোড়ে, এবং সেখান থেকে যখন সে পালিয়ে যেতে চায় তখন আর এক এসআইটির সদস্য সে গুলি চালায় এবং সেই গুলি তার পিঠে গিয়ে লাগে এবং বুকের পাঁজর ভেদ করে বাইরে চলে আসে। গুরুতর জখম অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে চিকিৎসকরা তখন জানিয়েছিলেন অতি রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়েছে। কারণ তুমি জানো, যেখানে যে ঘটনাস্থল সেখান থেকে মেন রাস্তা প্রায় 1 কিলোমিটার, সেখান থেকে এই যে বর্ষার সময় পিচ্ছল রাস্তা, সেখান থেকে রাতের অন্ধকারে তাকে সেফলি আবার টেনে বার করে এনে তাকে নিয়ে যেতে সময় লেগেছে একটু পুলিশের। এবং বারুইপুর হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই যে এনকাউন্টার কেন করতে হলো তার মূল যদি বলতে হয়, নির্যাস যদি বলতে হয়, যে এই ঘটনায় পুনর্নির্মাণ ছিল অত্যন্ত প্রয়োজন। এবং যেহেতু তার বয়ানের ভিত্তিতে 4 জনকে সেই সময় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বয়ানের সঙ্গে প্রভাসের বয়ান আকাশ পাতাল ফারাক হচ্ছিল, এবং সে যে বয়ান দিচ্ছিল প্রত্যেকটি বয়ান কিন্তু ভুল প্রমাণিত হচ্ছিল। তার কোন বয়ান প্রথমে ঠিক হয়েছে? তার একটাই বয়ান ঠিক হয়েছে যে সে মেয়েটাকে নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তারপরে তারা 4 জনের সঙ্গে দেখা করে। কারণ ডিজিটাল এভিডেন্সে যেটা দেখা গিয়েছে যে রেল লাইনের ধারে 4 জনের উপস্থিতি এবং সেখানে প্রবাসের উপস্থিতি টাওয়ার ডাম করে দেখা গিয়েছে, তাদের মোবাইলের টাওয়ার লোকেশন সেখানেই ছিল। তারপরে যে যার মতো বাড়ির দিকে চলে যায়। অর্থাৎ এই যে পুনর্নির্মাণ, তার বক্তব্য এবং পুলিশের তদন্তে অগ্রগতি আনার জন্য তাকে আনা হয়। সেখানে এসে পুলিশকে লক্ষ্য করে যখন সে গুলি চালায় তখন বাধ্য হয়ে নিজেদেরকে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতেই প্রবাসের মৃত্যু হয়।
বেশ, বারুইপুরে এনকাউন্টার নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে সমাজ মাধ্যমে উঠতে শুরু করেছে, কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে পুলিশের যে তথ্য, সেই তথ্য আরো জোরালো। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল প্রভাস পালাতে গেলে গুলি ময়নাতদন্ত, এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো যে এনকাউন্টার নিয়ে পুলিশকে এনকাউন্টার করতে পারে, এনকাউন্টার নিয়ে সুপ্রিম কোর্টের কি রায়। আমরা কথা বলেছিলাম ম্যানেজিং এডিটর নেটওয়ার্ক 18-এর ধ্রুবজ্যোতি প্রামাণিকের সঙ্গে, তিনি কি বললেন শুনবো। খুব সঙ্গত কারণেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যম কার্যত আড়াআড়ি বিভক্ত। একদল তারা বলছেন যে যেমন কর্ম তেমন ফল, কিন্তু অন্য একদল তারা বলছেন যে না, এটা ঠিক কাজ হয়নি, এভাবে কাউকে মেরে ফেলা যায় না, এটা অসাংবিধানিক, এটা বেআইনি। যারা এটা বলছেন তারা মূলত যে যুক্তিটা সামনে আনছেন যে রাষ্ট্র কি কখনো তার নাগরিককে খুন করতে পারে এভাবে, এবং তারা যেটা বলছেন যে আমাদের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে ধারা 21 নম্বর ধারাতে, তাই তো বলা আছে যে সংবিধান আমাদের প্রত্যেককে যে মৌলিক অধিকারটা দিয়েছে সেই অধিকারটা হচ্ছে যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ বাঁচার অধিকার আমার সংবিধান সিদ্ধ অধিকার। তাহলে পরে পুলিশ কি করে এনকাউন্টার করলো? দেখো, এই বিতর্ক আজকের নয়, বহু দিনের পুরনো, বহু যুগের পুরনো বিতর্ক। বহু এনকাউন্টার হয়েছে আমাদের দেশে, বহু ক্ষেত্রে মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সুপ্রিম কোর্টের একটি বিশেষ রায় 2014 সালের 23শে সেপ্টেম্বর সেইটাকেই আপাতত এনকাউন্টারের ক্ষেত্রে একদম শিরোধার্য বলে আমাদের দেশে মনে করা হয়। কি সেটা এবং কেন? এটা 2014 সালের 23শে সেপ্টেম্বর রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি RM লোধা, এবং তার সঙ্গে সেই বেঞ্চে ছিলেন বিচারপতি রোহিন্টন ফ্যালি নারিমান। তাদের কাছে কি মামলা গেছিল? তাদের কাছে যে মামলাটা গেছিল যে একটা মানবাধিকার সংগঠন তারা অভিযোগ করেছিল গিয়ে সুপ্রিম কোর্টে, সেই সংগঠনের নাম হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। তারা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিল, গিয়ে অভিযোগ করেছিল যে হুজুর, মহারাষ্ট্রে 1995 থেকে 1997 সালের মধ্যে 99টা এনকাউন্টার করেছে মুম্বাই পুলিশ। 135 জন দুষ্কৃতী, অপরাধী, অভিযুক্ত যাই হোক না কেন, তাদেরকে এনকাউন্টারে মারা হয়েছে। এর বিচার চাই। কোন 135 জনকে মারা হলো তাদের বিস্তারিত বিবরণ জানতে হবে, প্রকাশ্যে আনতে হবে, এবং যে পুলিশ কর্মীরা ওই 99টি এনকাউন্টারে যুক্ত বলে জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে ভারতীয় আইন মেনে। তখন মামলার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি নিজে মামলা শুনতে শুরু করলেন। জাতীয় মানবাধিকার কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলো, মহারাষ্ট্র সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো, কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে আদালত 16 দফা নির্দেশিকা জারি করলেন। কিন্তু সেই যে নির্দেশিকা তারা জারি করলেন, সেই নির্দেশিকা জারি করতে গিয়ে তারা ঠিক 2 বছর আগে অন্য একটি মামলার একটি রায়ের একটি অনুচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করলেন। সেটাই কিন্তু আজকে রেলেভেন্ট, প্রাসঙ্গিক। এই যে ঘটনাটা ঘটেছে, কি বললেন? One cannot be oblivious. There is a rise in such incidents and judicial notice must be taken of this fact. In such circumstances, while the police have to do their legal duty of arresting the criminals, they have also to protect themselves. আদালত পরিষ্কার বলে দিল যে বহু ক্ষেত্রেই আমাদের নজরে আসছে যে পুলিশ তাদের কাজ করতে গেছে, পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশকে খুন করে দেওয়া হয়েছে, পুলিশকে মেরে ফেলা হয়েছে। তাহলে এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, পুলিশকে তো নিজেকে পুলিশের আত্মরক্ষা করার অধিকার আছে, এটাও তো আইনসম্মত অধিকার। তাহলে সেই রকম পরিস্থিতিতে পুলিশ আত্মরক্ষা করতে পারবে। যেমন এরকম একটা ঘটনা আমরা জানতে পারছি। অভিযোগ কি? পুলিশ দাবি করছে যে প্রভাস মণ্ডল, তাকে গতকাল মধ্যরাতে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে যে পুকুর থেকে এই যে নাবালিকা গণধর্ষিতা হয়েছে, যে নাবালিকা যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই নাবালিকার দেহ যেখান থেকে উদ্ধার হলো সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল, মধ্যরাতে নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ ঘটনাটা মধ্যরাতে ঘটেছিল। সেই কারণে পুনর্নির্মাণ যখন কোনো একটা অপরাধের করতে হয়, তাহলে পরে যখন ঘটনা ঘটেছিল, যে পরিস্থিতিতে ঘটেছিল, যে সময়ে ঘটেছিল, পুরোটাকে নির্মাণ করতে হয় আরো একবার, তাই পুনর্নির্মাণ। তাকে নিয়ে যাওয়া হয়েছিল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে, এবং পুলিশের দাবি যে প্রভাস মণ্ডল ওখানে পৌঁছানোর পরই এক পুলিশ কর্মীর রিভলভার ছিনিয়ে নেয়, 1 রাউন্ড গুলি চালিয়ে দেয় পুলিশকে লক্ষ্য করে। পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয়, এবং 2টি গুলি প্রভাস মণ্ডলের গায়ে লাগে এবং তাতে তার মৃত্যু হয়। তাহলে পরে এই যে বলছিলাম সমাজ মাধ্যমে এই দল যারা বলছেন যে অন্যায় কাজ হয়েছে, অসাংবিধানিক কাজ হয়েছে, বেআইনি কাজ হয়েছে,
তাদের জন্য এবার সুপ্রিম কোর্টের রায়ের কি অংশটুকু আমি বলতে চাই, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে আইন মেনে যদি সবকিছু হয় তাহলে পুলিশকে আদালতই রক্ষা কবচ দিচ্ছে। কি বলছে সেখানটাতে? বলছে আনলেস unimpeachable evidence is on record to establish that their action is indefensible, malafide and vindictive, they cannot be subjected to prosecution. মানে আদালত বলছে যে পুলিশের যদি কুমতলব না থেকে থাকে, পুলিশের যদি কোনো খারাপ উদ্দেশ্য না থেকে থাকে, এবং পুলিশ যে এনকাউন্টারটা করলো সেই এনকাউন্টারটাকে পুলিশ যদি জাস্টিফাই করতে না পারে তাহলে আলাদা ব্যাপার, তাহলে আইন মেনে বিচার হবে, সেই পুলিশেরও বিচার হবে। কিন্তু এনকাউন্টার যদি অবশ্যম্ভাবী হয়, পুলিশকে যদি আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়, তাহলে এনকাউন্টার হওয়ার পরে পুলিশ কতকগুলো নিয়ম মানবে, সেটাই সেই 16 দফা নির্দেশ। ফলে আরো একবার স্পষ্ট করে দিতে চাই যে আমাদের দেশের শীর্ষ আদালতই কিন্তু স্পষ্ট করে রায়ে বলেছে 2014 সালে 23শে সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি তৎকালীন RM লোধার বেঞ্চ বলেছে যে আত্মরক্ষার্থে যদি পুলিশ গুলি চালাতে বাধ্য হয় সেই পুলিশকে রক্ষা কবচ আদালতই দিচ্ছে। সূর্যপুরে অশান্তিতে উস্কানির অভিযোগ, অভিনেতা শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে উস্কানির অভিযোগ বিজেপির। ঠিক কি কি অভিযোগ জানার চেষ্টা করব। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, না কল্যাণ তোমার করে স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সূর্যপুরে অশান্তিতে ষড়যন্ত্রের অভিযোগ, CPIM এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি। এ বিষয়ে আরো ডিটেল জানার চেষ্টা করব। সূর্যপুরে অশান্তিতে উস্কানির অভিযোগ, অভিনেতা শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে উস্কানির অভিযোগ বিজেপির, শ্রীলেখার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। কল্যাণ রয়েছে, আরো ডিটেল জানার চেষ্টা করব। কল্যাণ, একেবারে যে কথা বলছিলে, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত কল্যাণ তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, আপনাদের জানিয়ে রাখবো, অভিনেতা শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে উস্কানির অভিযোগ বিজেপির, সূর্যপুরে অশান্তিতে উস্কানির অভিযোগ, শ্রীলেখার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তার বিরুদ্ধে, বারুইপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে FIR। রেপ হচ্ছে রেপ হোক, খুন হচ্ছে খুন হোক, কেউ কোনো কথা বলবো না, এটা কিছু বললেই উস্কানি? আমি কি কাকে উস্কানি দিচ্ছি? রেপিস্টদের উস্কানি দিচ্ছি না খুনিদের উস্কানি দিচ্ছি? সূর্যপুরে অশান্তিতে উস্কানির অভিযোগ অভিনেতা শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে, আর সূর্যপুরে অশান্তিতে ষড়যন্ত্রের অভিযোগ CPIM এর বিরুদ্ধে, ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির, জামাত যোগে সূর্যপুরে অশান্তির অভিযোগ বিজেপির। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, CPIM এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, ঠিক কি অভিযোগ বিজেপির? একেবারে যে অভিযোগ করা হচ্ছে বারুইপুর থানাতে, সেই অভিযোগে পরিষ্কারভাবে অভিযোগ করা হচ্ছে যে লায়েক আলী, তার বিরুদ্ধে মূলত অভিযোগ, জামাত যোগের অভিযোগ তুললো এবার বিজেপির এক কর্মী। ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগে তিনি দাবি করছেন যে বারুইপুরে সূর্যপুরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর একের পর এক যেভাবে পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর বা একজনকে পিটিয়ে মারার মতন যে ঘটনা ঘটেছে, এরই পাশাপাশি হচ্ছে ট্রেন লাইনে ভাঙচুর এবং অবরোধের যে ঘটনা ঘটেছিল, সেই একাধিক ঘটনা উল্লেখ করে কিন্তু এবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যেভাবে হামলা চালানো হয়েছে, যেভাবে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে, যেভাবে বাড়ি লুটপাট হয়েছে, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে জামাত যোগ না থাকলে এমন ঘটনা ঘটতো না বলেই কিন্তু বিজেপির এই কর্মী দাবি করেছে। সেই মর্মে ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ, আমাদের বারুইপুর সূর্যপুরে যে মানে পৈশাচিক যে নারকীয় বাচ্চাটির সঙ্গে হত্যাকাণ্ড চলেছে, তার এগেনস্টে পুরো বারুইপুর নয়, পুরো পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারত গর্জে উঠেছে। সেই সময় লাহেক আলী, অনুভব মাইতি সেই জিনিসটিকে সম্পূর্ণ একটা ধর্মীয় উস্কানির জায়গায় নিয়ে চলে গেল। এক নিরীহ যুবক ইন্দ্রজিৎ তাঁতি, তাকে নৃশংসভাবে পিটিয়ে মারা হলো এবং তারপর থেকে বারুইপুর থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ঘটনা ঘটছে। পুরো ঘটনাতে লাহেক আলী, অনুভব মাইতি যেভাবে প্রচনা দিয়ে এগুলো করাচ্ছে, সেই জন্য আমরা থানায় লিখিত একটা অভিযোগ জানালাম এবং আমরা সন্দেহ করছি যে এর পিছনে জামাত গোষ্ঠী বা বৈদেশিক কোনো গোষ্ঠী, যারা যেটা ভারতের ক্ষতি চায়, পশ্চিমবঙ্গের ক্ষতি চায়, আমাদের ক্ষতি চায়,
তার এর সঙ্গে জড়িত আছে। বিজেপির অভিযোগ নিয়ে অনুভব মাইতির কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে কি বলছেন লায়েক আলী শুনুন। কিসের খেপানো কার খেপানো বোঝা যাচ্ছে না তো। আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও শুটিয়ার বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি 14 বছর পরও বিচারের অপেক্ষায়। শুটিয়া 2012 সালে 5ই জুলাই বরুণ বিশ্বাস খুন হন। গণধর্ষণ দুর্নীতির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি আধিকারিকরা। ডিটেল জানার চেষ্টা করব কোন কোন বিষয় খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা, কখন গেছেন। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদম দেখো, একেবারে 14 বছর পর অর্থাৎ 2012 সালের 5ই জুলাই সেখানে বরুণ বিশ্বাসকে তাকে খুন করা হয়েছিল এবং যেটা অভিযোগ উঠছিল, তিনি একাধিকবার অর্থাৎ বিভিন্ন যে খাল সংস্কার থেকে শুরু করে অন্যদিকে যে নারী নির্যাতন দিনের পর দিন কিন্তু হয়ে আসছিল এবং তা নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছিলেন। এবং তারপরেই এই 2012 5ই জুলাই যখন তিনি অর্থাৎ গোবরডাঙ্গা স্টেশনে নামে, সেই সময় কিন্তু তাকে খুব আপনাদের জানিয়ে রাখবো সিআইডি আধিকারিকরা শুটিয়ায় বরুণ বিশ্বাসের বাড়িতে পৌঁছেছেন। 14 বছর পরও বিচারের অপেক্ষায় শুটিয়া। 2012 সালে 5ই জুলাই বরুণ বিশ্বাস খুন হন। প্রতিবাদী বরুণ বিশ্বাস গণধর্ষণ দুর্নীতির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। আপনাদের মনে আছে গত সপ্তাহে জনতার দরবারে বরুণ বিশ্বাসের দাদা দিদি পৌঁছেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন, আর তার আশ্বাস সেই বিচারের অপেক্ষায় পরিবার। তাহলে কি এবার বরুণ বিশ্বাসের খুনের মামলার ফাইল খুলছে? অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, দেখো, উত্তর 24 পরগনার শুটিয়ার বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে গত শনিবার দেখা করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং দাবি করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে যে পুরনো মামলা রয়েছে, অর্থাৎ বরুণ বিশ্বাস 2012 সালের 5ই জুলাই খুন হওয়ার পরে যে মামলা শুরু করা হয়েছিল, সেই মামলাকে আবার পুনরায় শুরু করবার জন্য আবেদন জানানো হয়েছিল, ফাইল ওপেন করবার আবেদন জানানো হয়েছিল পরিবারের তরফ থেকে এবং একাধিক বিষয়ে অভিযোগ তোলা হয়েছিল। কারণ সেই যে অভিযোগ তখন করা হয়েছিল, সেই অভিযোগে অসঙ্গতি ছিল, তেমনি পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল এবং এই তদন্ত নতুন করে সিআইডি যাতে শুরু করে সেই জন্যই আবেদন জানিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সেই আবেদনের পরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে বরুণ বিশ্বাসের প্রকৃত যারা খুনি তাদের জন্য তদন্ত করা হবে এবং প্রকৃত খুনিদেরকে শাস্তি দেওয়া হবে, সেই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং সেই মতোই আজ কিন্তু সিআইডির তরফ থেকে দুজনের প্রতিনিধি দল বরুণ বিশ্বাসের বাড়িতে আসে, তার পরিবারের সঙ্গে কথা বলে। পরিবারের তরফ থেকে বরুণ বিশ্বাসের দাদা রাজ্য সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে বিগত সরকার তদন্ত